চকবাজারে দগ্ধ আরো দুজনের মৃত্যু, নিহতের সংখ্যা এখন ৬৯। এক মাসের মধ্যে পুরান ঢাকা থেকে রাসায়নিকের গুদাম সরানোর ঘোষণা মেয়রের, সিদ্ধান্ত মেনে নেবেন ব্যবসায়ীরা। নিরাপত্তা বেষ্টনী ডিঙিয়ে গঠিত ছিনতাইকারীর বিমানে ঢোকা নিয়ে প্রশ্ন, উত্তর নেই প্রতিমন্ত্রীর কাছেও। সিভিল এভিয়েশনের মামলা, পলাশ বিয়ে করেছিল চিত্রনায়িকা শিমলাকে। অভিজিৎ হত্যার ৪ বছরেও ধরাছোঁয়ার বাইরে জিয়া সহ প্রধান আসামিরা। মুখ রক্ষার চার্জশিট দাখিলের অভিযোগ স্ত্রীর, আসামিরা গ্রেফতার হলে আদালতে সোপর্দ বলছে তদন্ত সংস্থা। আবাসন, পরিবহন সংকট সহ নানা সমস্যায় জর্জরিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সমাধানে ডাকসু ও হল সংসদে নির্বাচিতরা এগিয়ে আসবেন প্রত্যাশা সাধারণ শিক্ষার্থীদের। এবং পলি জমে ঢাকা বরিশাল নৌপথে সৃষ্টি হয়েছে অসংখ্য ডুবোচর। বয়াবাতি না থাকায় ঝুঁকি নিয়েই চলছে নৌযান। দুর্ঘটনার আশঙ্কা, সমাধানের আশ্বাস বিআইডব্লিউটি এর। সময় সংবাদের সঙ্গে আছি আমি শাতিলা শারমিন। প্রাণ হারালেন রাজধানীর চকবাজারের চুরির হাট্টায় আগুনে দগ্ধ আরও 2 জন। এ নিয়ে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা দাঁড়ালো ৬৯ জনে। সোমবার রাত 11:15টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ার হোসেনের মৃত্যু হয়। তার দেহের 28 ভাগ পুড়ে গিয়েছিল। তিনি রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় রিকশা চালাতেন বলে জানিয়েছেন তার স্বজনেরা। ঘটনার দিন আনোয়ার হোসেন চুরিহাট্টায় রিকশা চালাচ্ছিলেন। আনোয়ারের সন্তানদের পাশে দাঁড়াতে সরকারের সহযোগিতা চেয়েছেন তার স্ত্রী ও স্বজনেরা। রাত 1:45টার দিকে সোহাগ নামে আরও একজনের মৃত্যু হয়। তার দেহের 60 ভাগ পুড়ে গিয়েছিল। 22 বছর বয়সী সোহাগ একটি প্রসাধনী দোকানে কাজ করতেন। বাবা কাজের থেকে আসার টাইমে আমার বোনরে ফোন দিছে, তুমি কি খাইবা? কইছে আব্বা আমি পোলাও খাবো। কয় তাহলে আমি পোলাও নিলাম। পোলাও আনতে গেছিল আমার বাপে। পোলাও আনতে যায়া আব্বা ডাকে আমি গেছি যাওয়ার পরে আমি আব্বা কি আমার ডাকছেন, হ্যাঁ এমনি মাথায় লেগেছে, কথা কয় না। আমি পানি খাওয়া কয় না। আমি কই কি গলা হুগায় গেছে, পানি দিছি, একটা পানি দিছি আর সরকারের কাছে আবেদন, আমার ভাই সুবিচার চায়, ওর সংসার কিভাবে বাঁচবে সেই যিনি ব্যবস্থা করে দেয় সরকারে, নাইলে ওরা সায়রে বাঁচবে, ওদের কেউ নাই আগে পরে। 1 মাসের মধ্যে পুরান ঢাকা থেকে রাসায়নিক কারখানা ও গুদাম সরানোর ঘোষণা দিয়েছেন দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। গতকাল সকালে নগর ভবনের সমন্বিত সভায় তিনি কথা বলেন। সভায় পুরান ঢাকাকে নিরাপদ করতে 2টি টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত হয়। অন্যদিকে অগ্নিকাণ্ড পরবর্তী করণীয় সভায় শিল্পমন্ত্রী ঘোষণা দেন, আগামী 6 মাসের মধ্যে পুরানো ঢাকা থেকে কেমিক্যালের গোডাউন সরানোর জন্য জায়গা প্রস্তুত ও বরাদ্দ দেওয়া হবে। প্রশাসনের সব সিদ্ধান্ত মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ব্যবসায়ীরা। নিমতলির অগ্নিকাণ্ডে শতাধিক মৃত্যুর ঘটনার পর দাবি ওঠে পুরানো ঢাকা থেকে কেমিক্যাল সহ সব ধরনের ঝুঁকিপূর্ণ শিল্প কারখানা সরিয়ে নেয়ার। সে সময় সিটি কর্পোরেশন সহ বিভিন্ন সংস্থা নানা তৎপরতা শুরু করলেও এর দৃশ্যমান বাস্তবায়ন দেখা যায়নি। এবার চুরিহাট্টা ট্র্যাজেডির পর আবারও সব মহল থেকে সেই পুরানো দাবি উঠেছে, নিরাপদ করতে হবে ঢাকাকে। প্রধানমন্ত্রীর নির্দেশে এরই মধ্যে নড়ে চড়ে বসেছে দক্ষিণ সিটি কর্পোরেশন। সোমবার সকালে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নিয়ে জরুরি বৈঠকে বসেন মেয়র। ওয়্যার হাউসটা দূরে থাকতে পারেন, কিন্তু আপনাদের বিজনেসটা বা অফিস থাকতে পারে, এভাবে কিন্তু আমরা আপনাদের ব্যবসা চলমান থাকবো। পুরান ঢাকাকে আমরা কিছু সেগমেন্টে ভাগ করব। কয়টা সেগমেন্ট আমরা করতে পারি, সেগমেন্ট করে এটা আধুনিকায়নের একটা ছোঁয়া নিয়ে আসবো আমরা। 28 ফেব্রুয়ারি থেকে কারখানা স্থানান্তরের জন্য 2টি টাস্ক ফোর্স কাজ করবে বলে জানায় পুলিশ। কারখানা না সরালে ভবনের বিদ্যুৎ, গ্যাস ও পানি সংযোগ বিচ্ছিন্ন রাখার ঘোষণাও দেন মেয়র। সিদ্ধান্ত মেনে নিয়ে ব্যবসা স্থানান্তরে সরকারের সহযোগিতা চান ব্যবসায়ী নেতারা। আমরা অবশ্যই রেসপন্সিবল, ব্যবসায়ীরা তো মানুষ, তো সুতরাং আমি মনে করি যে আমাদের এখন সময় এসেছে যে আমাদের রিলোকেশনগুলি খুবই দরকার। সকল গোয়েন্দা সংস্থাগুলোকে বলবো যে আপনারা খোঁজ খবর দেন আমাদেরকে। এবার যে নামবো একেবারে সত্যিকার অর্থে হাটঘাট বেঁধে, আমাদের আর কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই এবং আমরা ছাড় দিব না ইনশাআল্লাহ। 1 এপ্রিলের মধ্যে পুরনো ঢাকা থেকে সমস্ত ধরনের ঝুঁকিপূর্ণ কেমিক্যাল অপসারণের মধ্য দিয়ে নাগরিকদের যান মালের নিরাপত্তা নিশ্চিতের বিধান করবেন। এদিকে আগামী 6 মাসের মধ্যে কেমিক্যাল গোডাউন সরানোর জন্য জায়গা প্রস্তুত ও বরাদ্দ দেওয়ার ঘোষণা দিয়েছেন শিল্পমন্ত্রী। ঢাকা শহরের রেসিডেন্সিয়াল
জায়গায় কোনো কেমিক্যালস হোয়াটএভার হ্যাজার্ডাস কোনো কিছু থাকতে পারবে না, এদেরকে এখান থেকে সরাতে হবে। দুইটা পাশাপাশি থাকতে পারে না। 6 মাসের মধ্যে আমরা এটাকে যেটা টার্গেট দিয়েছি অবশ্যই আমরা, এবং কোথায় রিলোকেট করছে ইতিমধ্যে কিন্তু আমাদের কাজ শুরু হয়ে গেছে। দে আর ওয়ার্কিং অন ইট। প্রচলিত নীতিমালা যেগুলো আছে সেগুলো আমরা তোয়াক্কা করব না। দিস ইজ স্টেট ইমার্জেন্সি। আপনারা দালিলিক আর দাপ্তরিক এই নিয়ম কানুনের মধ্যে এটাকে আবদ্ধ রাখবেন না আর এক্সপ্লেনেশন দেবেন না। আই ওয়ান্ট টু সি ইট ইন নেক্সট মিটিং। 6 মাসের মধ্যে আমরা যদি চেষ্টা করি আমরা করতে পারবো, এবং আপনাদের এখানে সহায়ক যে সংস্থাগুলি আছেন আপনারা যদি সহযোগিতা করেন উইল বি সাকসেসফুল। প্রতিবার মারা যাবো আর আমরা এই বক্তব্য দেবার মিটিং করবো, এটা যেন আর না হয়। জায়গা বরাদ্দের আগে 6 মাস সংশ্লিষ্ট সংস্থা ও প্রতিষ্ঠানগুলোকে সমন্বয় করে কাজ করার পরামর্শ দেন মন্ত্রী। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। বিমানবন্দরের নিরাপত্তা বেষ্টনী ডিঙিয়ে কথিত ছিনতাইকারীর বিমানে ওঠা নিয়ে প্রশ্ন করলে স্পষ্ট জবাব মেলেনি বিমান প্রতিমন্ত্রী সহ সংশ্লিষ্ট কারো কাছেই। প্রতিমন্ত্রীর দাবি 4 স্তরের নিরাপত্তা বেষ্টনী পাশ কাটিয়ে কারো পক্ষেই বিমানে ওঠা সম্ভব নয়। তদন্ত কমিটি বলছে খতিয়ে দেখার পরই এ বিষয়ে জানানো হবে। এদিকে র্যাব বলছে কথিত ছিনতাই চেষ্টাকারীর নাম পলাশ আহমেদ। তার শরীর থেকে নকল বোমা উদ্ধার করা হয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একজন যাত্রীকে প্রবেশের পর বিমানে ওঠা পর্যন্ত ডিঙাতে হয় 4টি নিরাপত্তা স্তর। নিরাপত্তা কর্মীদের সামনে প্রদর্শন করতে হয় মোবাইল, মানিব্যাগ, এমনকি সামান্য চাবি রিংও। মেশিনের মাধ্যমে স্ক্যান করা হয় তার পুরো দেহ। সেখানে প্রশ্ন ওঠে, নকল কিংবা আসল যাই হোক, বিমানবন্দরের নিরাপত্তা ভেদ করে পিস্তল নিয়ে কিভাবে প্রবেশ করলেন একজন যাত্রী। এর আগেও বেশ কয়েকবার বিমানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। হয়েছে বেশ কয়েকটি তদন্ত কমিটি, কিন্তু কোনো কিছুতেই উন্নতি হয়নি বিমানের নিরাপত্তার। বিশ্লেষকরা বলছেন কর্তৃপক্ষ এখনই নিরাপত্তা নিয়ে যথাযথ ভূমিকা না নিলে ভবিষ্যতে ঘটতে পারে আরো বড় ধরনের দুর্ঘটনা। সেখানে হয়তো কোনো ল্যাক্স ছিল। যদি সে আদৌ কমপ্লিটলি প্লাস্টিকের হয় তখন হয়তো মেটালে আসবে না, কিন্তু তার বডি সার্চে বা স্ক্যানিংয়ে আসা উচিত। তো বাকি তদন্তে জানা যাবে। তবে যেহেতু সে ঘটনাটা ঘটিয়ে গিয়েছে, আমাদের এই ব্যাপারে মানে একটা বলা যায় ওয়েক আপ কল, যে ভবিষ্যতে যেন আমাদেরকে আরও সতর্ক থাকি আমরা, এই ধরনের কোনো ঘটনা যেন না ঘটে। এদিকে বিমান প্রতিমন্ত্রী সোমবার দুপুরে বিমানবন্দরে এসে সংবাদকর্মীদের নিয়ে যান যে জায়গা এবং যে মেশিনের মাধ্যমে স্ক্যান করে বিমানবন্দরে প্রবেশ করেছিল কথিত ছিনতাই চেষ্টাকারী সে জায়গায়। এরপর সাংবাদিকদের সামনে স্ক্যান করা হয় কয়েকজন যাত্রীর মালামাল, তবে সেখানে কোনো ত্রুটি খুঁজে পাওয়া যায়নি। এর কিছুক্ষণ পর সংবাদ সম্মেলনে বিমান সচিব জানান, ছিনতাই চেষ্টার ঘটনায় তদন্ত কমিটিকে 5 দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিমন্ত্রীর দাবি, নিরাপত্তা বেষ্টনী ভেদ করা কোনোভাবেই সম্ভব নয়। তবে পিস্তল নিয়ে বিমানের ভেতরে কিভাবে প্রবেশ, এমন প্রশ্নের স্পষ্ট উত্তর মেলেনি তাদের কারো কাছেই। কোনো লিকেজ ছিল না বা এখনো নাই যে একটা যাত্রী এইসব বাইপাস করে বিমানে যেতে পারে। তদন্ত টিম গঠন করেছি। তদন্ত টিমের রিপোর্টের পরে আমরা বুঝতে পারবো এটা প্রকৃতপক্ষে অস্ত্র নাকি খেলনা অস্ত্র বাকি। এদিকে র্যাব জানায় কথিত ছিনতাইকারীর দেহ তল্লাশি করে বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। তার শরীরে যে বিস্ফোরক সদৃশ যেটা পাওয়া গিয়েছে সেটাতে কোনো রকমের বিস্ফোরক এখানে নাই। এটা একদম ফেক একটা জিনিস। রোববার দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হওয়া বিমানটি মাঝ আকাশে উঠতেই পিস্তল নিয়ে ককপিটে এক যুবক প্রবেশের চেষ্টা করে। বিকেল 5:41 চট্টগ্রামে অবতরণের পর সেনাবাহিনী, বিমান বাহিনী ও র্যাব বিমানটি ঘিরে ফেলে। পরে মাত্র 8 মিনিটের প্যারা কমান্ডো অভিযানে নিহত হয় কথিত ছিনতাইকারী। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিমান ছিনতাই চেষ্টাকালে কমান্ডো অভিযানে নিহত পলাশ আহমেদকে শনাক্ত করেছে তার পরিবার। তার বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুধঘাটা গ্রামে। পরিবারের সঙ্গে প্রায় সম্পর্কহীন পলাশ উচ্ছৃঙ্খল ছিল বলে জানিয়েছেন তার বাবা। তিনি জানান, 1 বছর আগে চিত্রনায়িকা শিমলাকে বিয়ে করে পলাশ। জেলা প্রতিনিধি শওকত আলী সৈকতের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। কলেজে ভর্তি হওয়ার পর থেকে মনে করেন অবৈধ কথাবার্তা হতো না। মনে করেন ওই জানা যায় আগে মনে করেন বিয়ে সাথে করছে, নিজে বাপ মারও হোনা নাই, টাকা পয়সা নষ্ট হইলে তারপরে আমি জায়গা দিতাম না। গত শুক্রবার দুবাই যাওয়ার কথা বলে বাড়ি থেকে ঢাকায় আসে পলাশ। উচ্ছৃঙ্খল জীবনের অধিকারী পলাশ ছিল পরিবারের সঙ্গে প্রায় সম্পর্কহীন। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের দুধঘাটা গ্রামের বাসিন্দা মুদি দোকানদার পিয়ার জাহান সর্দারের 4 সন্তানের মধ্যে সে দ্বিতীয়।
স্থানীয় তাহেরপুর সিনিয়র মাদ্রাসা থেকে 2011 সালে দাখিল পাশ করে পলাশ আহমেদ। পরে সোনারগাঁও বিশ্ববিদ্যালয় কলেজে উচ্চ মাধ্যমিকে ভর্তি হলেও প্রথম বর্ষেই পড়াশোনা ছেড়ে ঢাকায় চলে যায় সে। যুক্ত হয় ঢাকায় গান ও অভিনয়ের সঙ্গে। 1 বছর আগে বিয়ে করে চিত্রনায়িকা শিমলাকে। এটিই তার জীবনের কাল বলে দাবি এলাকাবাসীর। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাহিবি জাহান নামে পলাশ আহমেদের একটি অ্যাকাউন্ট আছে। ওই অ্যাকাউন্টে দেয়া ছবিগুলো তার বাবা পিয়ার জাহান শনাক্ত করে বলে জানায় পুলিশ। সে এলাকাবাসীর কাছ থেকে যে বিভিন্ন সময় দুবাই বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য টাকা পয়সা নিত, তার বিরুদ্ধে একটা চিটিং এর তার অভ্যাস ছিল। এর আগে 2014 সালে বগুড়ার সদর উপজেলায় মেঘলা নামে একজনকে বিয়ে করেন পলাশ। পরে তাদের ডিভোর্স হয়ে যায়। তবে তাদের 4 বছরের একটি ছেলে সন্তান রয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। সময় সংবাদে আরও থাকছে, আজও দুঃসহ স্মৃতি বয়ে বেড়াচ্ছেন দিনাজপুরে বয়লার বিস্ফোরণে হতাহতদের পরিবার। প্রতিশ্রুত ক্ষতিপূরণ না পাওয়ার অভিযোগ। মুক্তমনা লেখক ও ব্লগার ডক্টর অভিজিৎ রায় হত্যার আজ 4 বছর। ঘটনার 4 বছর পর মামলার মূল আসামি বরখাস্তকৃত মেজর জিয়া সহ 4 জনকে গ্রেফতার না করে মামলার চার্জশিট দেয় ক্ষুব্ধ ও হতাশ অভিজিতের স্ত্রী রাফিদা আহমেদ বন্যা। এক ফেসবুক স্ট্যাটাসে একে তিনি অভিহিত করেন মুখ রক্ষার চার্জশিট হিসেবে। তবে মামলা তদন্ত সংস্থা বলছে, যেহেতু আসামির অনুপস্থিতিতেও চার্জশিটের বিধান রয়েছে, এ কারণেই তারা চার্জশিট দিয়েছেন। আসামিরা গ্রেফতার হলে তাদের আদালতে সোপর্দ করা হবে। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। 2015 সালের 26 ফেব্রুয়ারি বইমেলা থেকে ফেরার পথে কুপিয়ে হত্যা করা হয় লেখক ব্লগার ডক্টর অভিজিৎ রায়কে। এ সময় গুরুতর আহত হন তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যা। হত্যাকাণ্ডের পর তদন্তে সহায়তা করতে দেশে আসে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI। 11টি আলামত পরীক্ষার জন্য নিয়ে যায় তারা। বইমেলার সিসি ক্যামেরার ছবি প্রকাশ করে গোয়েন্দা পুলিশ। এই হত্যার সঙ্গে জড়িত অভিযোগে বিভিন্ন সময় 11 জনকে গ্রেফতার করা হয়। প্রধান অভিযুক্তদের মধ্যে একজন মারা যায় বন্দুকযুদ্ধে। এ অবস্থায় গেল সপ্তাহে মামলার চার্জশিট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য পাঠায় কাউন্টার টেররিজম ইউনিট। তবে এক ফেসবুক স্ট্যাটাসে এটিকে মুখ রক্ষার চার্জশিট হিসেবে অভিহিত করেন অভিজিতের স্ত্রী। বন্যা আহমেদ নামের তার অ্যাকাউন্ট থেকে দেয়া স্ট্যাটাসে বলেন, প্রধান আসামি ও মূল পরিকল্পনাকারী সৈয়দ জিয়াউল হকের টিকিটাও খুঁজে পাওয়া যায়নি। আরেক মূল পরিকল্পনাকারী আকরাম ওরফে আদনান ওরফে আবদুল্লাহ পলাতক। কিলিং স্কোয়াডের প্রধান মুকুল রানা বন্দুকযুদ্ধে নিহত। গেল 4 বছরে তদন্ত সংস্থা একবারও সরাসরি তার সঙ্গে যোগাযোগ করেনি বলে অভিযোগ করেন বন্যা। রাফিদা আহমেদ বন্যা তার সাথে FBI এর মাধ্যমেই, এবং তিনি যখন এখানে বাংলাদেশ থেকে হাসপাতাল থেকে বিদেশ যান তার আগে আমাদের সাথে কথা হয়েছে। একটা মামলা অনন্তকাল তদন্তাধীনও রেখে দেওয়া যায় না, কারণ কিছু আসামি গ্রেপ্তার আছে, যদি আমরা চার্জশিট না দেই এরা হয়তো একটা সময় জামিনে বেরিয়ে আসবে। এই জন্য বিচার কাজটা হয়ে গেলে আমরা এক ধাপে এগিয়ে গেলাম। এদিকে যেহেতু মূল আসামি গ্রেফতার হয়নি, তাই অভিজিতের পরিবারের আপত্তিকে স্বাভাবিক বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা। দীর্ঘ 4 বছর পরে যে চার্জশিটটি দেওয়া হলো, সেখানে প্রধান আসামি যারা, তাদের একজন তো নিহত হয়েছেন, অন্যরা এখনো গ্রেপ্তার হয়নি। তাহলে বিচারটা কতদিনে হবে? সেইখানে তো অবশ্যই অভিযুক্তের পরিবারের আপত্তি থাকতেই পারে। প্রগতিশীল মুক্ত চিন্তার ধারা অব্যাহত রাখার স্বার্থে অভিজিৎ সহ সব ব্লগার হত্যার বিচার দ্রুত শেষ করা উচিত বলেও মন্তব্য তার। হোক বা বিচার প্রক্রিয়া। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর কামরাঙ্গীরচরে একটি 6তলা ভবন হেলে পড়েছে। এ ঘটনার পর ভবনের আতঙ্কিত বাসিন্দাদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বাসিন্দারা জানান, গতকাল দুপুর 12টার দিকে কামরাঙ্গীরচরের দক্ষিণ রসুলপুর এলাকার ওই ভবনটি কেঁপে ওঠে প্রায় 3 থেকে 4 ফুট হেলে পড়ে। ডোবা ভরাট করে তৈরি বাড়িটির রাজুকের কোনো অনুমোদন নেই বলে জানিয়েছেন সংস্থার কর্মকর্তা। সোমবার দুপুর 12টার দিকে হঠাৎ কাঁপুনি দিয়ে একদিকে হেলে পড়ে কামরাঙ্গীরচরের এই 6তলা ভবনটি। মুহূর্তেই আতঙ্কিত হয়ে পড়ে ভবনটির বাসিন্দারা। হঠাৎ করে ভাগ হয়ে গেছে, 2 ভাগ হয়েছে, পরে মানুষ সবাই নাইমা গেছে। মার্কেটে চলে গেছি, আমার ফোন দিছে যে এরকম ভূমিকম্প হচ্ছে, বিল্ডিং ধসে যাইতেছে। এরপর আমি দৌড়ে যাচ্ছি। আমি মনে করছিলাম যে ভূমিকম্প উঠছে, পাশের বাড়ির বলে ভাই আমাদের এটা তত্ত্বই নামেন যে বিল্ডিং পড়ে যাইতেছে। তারপর মানুষজন ডাক দেওয়া সবে উড়ে নেমে গেছি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ফায়ার সার্ভিসের কর্মীরা। একে একে উদ্ধার করে ভবনটির 10টি পরিবারকে। বিচ্ছিন্ন করা হয় গ্যাস, পানি ও বিদ্যুৎ সংযোগ। এক পাশ প্রায় 2.5 ফিট 3 ফিট
হেলে পড়ছে, এই জন্য বিল্ডিংটা যে কোনো মুহূর্তে হয়তো ধসে পড়তে পারে। হেলে পড়ার কারণ হিসেবে পুলিশ বলছে বালু দিয়ে জলাশয় ভরাট করে ভবনটি তৈরি করেছিলেন বাড়ির মালিক। এইসব এলাকা ছিল হলে যে ডাবা জায়গা, বালু দিয়ে ভরাট করে তারপরে অনেকেই বাড়ি করছে, যেটা সঠিকভাবে পাইলিং করা উচিত সেগুলো ছিল না বিধায় হয়তো আজকে এই ধরনের এই যে বিল্ডিং হেলে পড়ার কারণ হতে পারে। এটি তৈরিতে রাজুকের অনুমোদন নেওয়া হয়নি জানিয়ে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন রাজুক কর্মকর্তা। রাজুকের যে নিয়ম ওই মেনে কিন্তু এটা করা হয়নি, এগুলো যার কারণে এই দুর্ঘটনাগুলো ঘটতেছে। এটার প্ল্যান কিভাবে হয়েছে কিংবা কোন ইঞ্জিনিয়ার করেছে বা স্ট্রাকচারাল কি ফল্ট আছে সেটা অফিসিয়ালি আমরা পরে আইন অনুযায়ী দেখব। বিল্ডিং তো অটোমেটিক্যালি এটার বসবাস অযোগ্য যখন হয়ে যাবে তখন সেটা ভেঙে ফেলতেই হবে। অবৈধভাবে বাড়িটি নির্মাণ করায় বাড়ির মালিকের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে রাজুক। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। বরিশালে নৌপথের বেহাল দশা, নদীগুলোর বিভিন্ন স্থানে পলি জমি তৈরি হয়েছে ডুবোচর। রাতে চলতে নেই পর্যাপ্ত বয়া বিকনবাতি। মাস্টাররা বলছেন ঝুঁকি নিয়ে চলছে নৌযান। আর লঞ্চ মালিকরা সমস্যার দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন। বিআইডব্লিউটিএ বলছে সমস্যার সমাধানে হাতে নেওয়া হয়েছে বড় প্রকল্প। মাহমুদুল নবীর ক্যামেরায় আরও জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। বরিশাল থেকে ঢাকার দূরত্ব নৌপথে 168 কিলোমিটার আর ভোলা মাত্র 41 কিলোমিটার। এই পথে চলতে নৌযানগুলো নানা বাধার মুখোমুখি হচ্ছে। তুলনামূলক কম ভাড়া এবং আরামদায়ক হওয়ায় এখানকার মানুষের প্রথম পছন্দ নৌপথই। আবার বিভাগে এমন জেলা ও উপজেলা আছে যেখানে নৌপথ ছাড়া পৌঁছানোর আর কোনো সহজ ব্যবস্থাও নেই, কিন্তু নদীর তলদেশের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে অসংখ্য ডুবোচর। আর রাতে পথ চলতে নেই প্রয়োজনীয় সংখ্যক বয়া বিকন বাতি। তাই ঝুঁকি নিয়েই নৌযান চলছে বলে জানালেন মাস্টাররা। কয়েকদিন আগে আমাদের জাহাজে ডুবোচরে আটকাইছে, অন্য একটা জাহাজ আমাদের মেরে দিচ্ছে। এর কারণে একজন নিহত হয়েছে। নাব্যতার সংকটের কারণে জোয়ার ভাটা হিসাব করিয়া চলতে হয়। যদি কোনো জাহাজ চড়ায় আটকে যায় তখন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়। অন্য রুট দিয়ে লঞ্চ ঘুরে যায়, সেক্ষেত্রে আমাদের সময় বেশি লস হয়, অর্থ বেশি ক্ষয় হয়। এই অবস্থায় নৌপথ দ্রুত নিরাপদ করার দাবি জানিয়েছেন নৌযানের মালিকরা। নৌযান পরিচালনায় যে আমাদের সমস্যা হচ্ছে, সরকারের কাছে আকুল আবেদন থাকবে এটাই যে খুব দ্রুত জানি তারা এই নাব্যতা সংকটটা দূর করে এবং বয়াবাতিগুলো দূর করে। আর বিআইডব্লিউটিএ বলছে সমস্যার সমাধানে চেষ্টা চলছে, হাতে নেওয়া হয়েছে বৃহৎ প্রকল্প। বিআইডব্লিউটিএ এই ডুবোচর এবং নাব্যতা সংকট দূরীকরণের লক্ষ্যে মেইনটেনেন্স ড্রেজিং এর কাজ চলমান রেখেছে। যথাযথ কর্তৃপক্ষ খুব দ্রুত সময়ের মধ্যে বয়া বিকন স্থাপন করবেন এবং খুব সহসাই এই নৌপথের নাব্যতা সহ বয়া বিকনের সমস্যা দূরীভূত হবে। বরিশাল ঢাকা নৌপথে কালীগঞ্জ, নলবুনিয়া ও বরিশাল নদীবন্দর এলাকায় ডুবোচর সবচেয়ে বেশি। আর বরিশাল ভোলা রুটে লড়াইপুর, শ্রীপুর, ভেদুরিয়ার বিভিন্ন পয়েন্টে রয়েছে ডুবোচর। দেশে প্রতি বছর নৌপথের দৈর্ঘ্য একটু একটু করে কমছেই। স্বাধীনতার 48 বছরে কমেছে 19,200 কিলোমিটার। অথচ নৌপথে পরিবহন ব্যয় সবচেয়ে কম। তাই এই পথের প্রতি আরও গুরুত্ব আরোপ করা উচিত, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। বরিশালের কীর্তনখোলা নদী থেকে ফিরদাউস সোহাগ, সময় সংবাদ। নানা সমস্যায় জর্জরিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রয়েছে আবাসনের তীব্র সংকট, মানহীন খাবার, গণপরিবহনের স্বল্পতা এবং ক্যাম্পাসে নিয়ন্ত্রণহীন রিকশা ভাড়া সহ নানা সমস্যার অভিযোগ। শিক্ষার্থীদের প্রত্যাশা 24 ঘন্টা লাইব্রেরি খোলা রাখার ব্যবস্থা সহ তাদের সব সমস্যার সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বোঝাপড়া এবং কার্যকর ভূমিকা পালন করবে ডাকসু এবং হল সংসদে নির্বাচিত হতে যাওয়া ছাত্র প্রতিনিধিরা। বিস্তারিত বেলায়েত হোসাইনের রিপোর্টে। কোনো বস্তি, ফুটপাত কিংবা রেললাইনের পাশের দৃশ্য নয়, এটি প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানবেতর জীবনযাপনের চিত্র। শুধু প্রথম বর্ষই নয়, দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের অনেক শিক্ষার্থীও এভাবেই বারান্দায় পার করছেন তাদের শিক্ষা জীবন, যেখানে মৌসুম ভেদে রোদ, বৃষ্টি আর কুয়াশার সাথে তাদের রোজকার বসবাস। ঘুমাইতে ঘুমাইতে আর কি সবার কমপক্ষে 2-3টা বেজে যায়। তার মধ্যে আর সকালে আসছিল বৃষ্টি, এখন ওই অবস্থায় ঘুম থেকে উঠে আমাদেরকে এখান থেকে চলে যেতে হয়েছে। আমরা প্রথম বর্ষ বারান্দায় ছিলাম, দ্বিতীয় বর্ষ এসে আসলে এখনো বারান্দায় আছি, তৃতীয় বছর বা আমাদের যারা বড় ভাইরা আছে তারা আসলে এখনো বারান্দায় আছে।
খাবারের মান নিয়ে শিক্ষার্থীদের আক্ষেপ বহুদিনের। রিডিং রুমে নেই পর্যাপ্ত জায়গা, রয়েছে সংস্কারহীন ছাদের নিচে পড়ে থাকার আতঙ্ক। ডাকসুতে যারা প্রতিনিধি নির্বাচিত হতে যাচ্ছেন, শিক্ষার্থীরা এখন চেয়ে আছেন তাদের দিকে। যে কোনো সময় ঘটনা ঘটতে পারে, দেখছেন ছাদের কি বেহাল অবস্থা, একেবারে রড টড বেড়ে গেছে সব। এক বেডের দুইজনকে থাকতে হয়, আর পড়াশোনার জন্য আমরা আসি রিডিং রুমে, কিন্তু রিডিং রুমের অবস্থা খুবই করুণ। গোটা বিশ্ববিদ্যালয়ে বড় পাঠাগার বলতে শুধু কেন্দ্রীয় লাইব্রেরি, কয়েকটি হলে লাইব্রেরি থাকলেও সেগুলো তেমন সমৃদ্ধ না। আমরা যেভাবে কর্মচারীদের কাছে জিম্মি, বিশেষ করে যখন আমরা কোনো কিছু উঠাইতে যাই বা কোনো কিছু কাগজপত্র ইনফরমেশনের জন্য যাই, তারা আমাদের কাছে এইভাবে যেন বিহেভ করে, আমাদের জন্য চিনেই না। ছাত্র সংসদ হলে প্রথম যে আমাদের জন্য সেটা যেন এইখানের আসা যাওয়ার এমন কোনো ব্যবস্থা করা হয় যেন আমাদের এতটা সময় নষ্ট না হয়। শিক্ষার্থীদের এসব অভাব অভিযোগ গুরুত্বের সঙ্গে নেওয়ার কথা জানালেন ছাত্র নেতারা। পড়াশোনার জন্য যে রিডিং রুম বা লাইব্রেরির সংখ্যা বৃদ্ধি করা এবং আমাদের যে কেন্দ্রীয় লাইব্রেরি আছে সেটা 24 ঘন্টা যাতে খোলা থাকে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতে এই ধরনের পরিস্থিতি স্বীকার করতে না হয়, সেটাই আমাদের প্রধান লক্ষ্য। যে কোনো সেক্সুয়াল হ্যারাসমেন্টের সাথে যারা জড়িত তাদের যেন শাস্তি নিশ্চিত হয় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে, সেই দিকে আমরা জোর দিব। ডাকসু এবং হল সংসদের নেতৃত্ব নির্ধারিত হতে যখন আর মাত্র অল্প কয়েকদিন বাকি, তখন নতুন করে আশায় বুক বাঁধছেন সাধারণ শিক্ষার্থীরা। তারা বলছেন এবার অন্তত তৈরি হচ্ছে অধিকার আদায়ের মর্যাদাপূর্ণ একটি প্ল্যাটফর্ম। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন সহকর্মী ইকরাম হোসেন। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইকরাম। সাথীলা, ডাকসু নির্বাচনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া একটু একটু করে কিন্তু এগিয়ে যাচ্ছে। আপনি জানেন যে আজ মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হয়েছে ইতিমধ্যে। সকাল 9টা থেকে শুরু হয়েছে, দুপুর 12টা পর্যন্ত সেটি চলবে। গতকাল বিকাল 4টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা। তো এখনো পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার কাউকে আমরা দিতে দেখিনি, কারণ 12টা পর্যন্ত সময় আছে। পূরণ করে হয়তো 12টার মধ্যে সবাই জমা দিবে। সবগুলো ছাত্র সংগঠনই কিন্তু তাদের প্যানেল নির্ধারণ করেছে। ছাত্রলীগ থেকে শুরু করে ছাত্রদল, সবগুলো ছাত্র সংগঠন গতকালই কিন্তু আনুষ্ঠানিকভাবে তাদের যে প্যানেল সেটি গণমাধ্যমের সামনে প্রকাশ করেছে, চূড়ান্ত করেছে। তবে ছাত্রলীগের একটি বিদ্রোহী প্যানেল গতকাল আত্মপ্রকাশ করেছিল। তারা ডাকসু নির্বাচনে ভিপি, জিএস, এজিএস সহ বিভিন্ন পদে প্রার্থী দিয়েছিল। তবে রাতে ছাত্রলীগের ডাকসু নির্বাচন সংক্রান্ত যে আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত নেতারা আছেন তাদের সঙ্গে একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকে সমঝোতায় পৌঁছেছেন যে ছাত্রলীগের বিদ্রোহী প্রার্থীরা তারা মনোনয়নপত্র জমা দিবেন না। কিছুক্ষণ পরে হয়তো তারা সেটি গণমাধ্যমের সামনে আনুষ্ঠানিকভাবে জানাবেন। তো ডাকসু নির্বাচনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় কিন্তু সবগুলো ছাত্র সংগঠনে জড়িত হয়েছে। একটি অংশগ্রহণমূলক নির্বাচন এখানে হতে যাচ্ছে। তবে হল সংসদগুলোতে যেটা আমরা দেখেছি যে বড় বড় পদ যেগুলি আছে, মূল পদ, সেই পদের বাইরে কিন্তু ছাত্রলীগ ছাড়া অন্য যে সংগঠনগুলো আছে সেই সংগঠনগুলো সেইভাবে প্রার্থী দিতে পারেনি। তো শেষ পর্যন্ত আসলে তারা কতটুকু সেখানে টিকে থাকতে পারে সেটি দেখার বিষয়। তো এই ছিল আমার কাছে সবশেষ। মেয়াদ উত্তীর্ণ মাংস, খেজুর সহ শিশু খাদ্য রাখার দায়ে তেজগাঁওয়ের 2টি হিমাগারের মালিককে 32 লাখ টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে একটি হিমাগার সিলগালা ও এর মালিককে 2 বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। র্যাব জানায় অভিযান চালিয়ে এই 2 হিমাগার থেকে মেয়াদ উত্তীর্ণ 500 মণ মাংস, রমজানে বিক্রির উদ্দেশ্যে রাখা 1200 মণ পচা খেজুর সহ শিশু খাদ্য জব্দ করা হয়। ছত্রাকের আবরণ পরে সাদা হয়ে গেছে খেজুর। কোনো কোনো বস্তায় দেখা গেল পচে লেপ্টে আছে একটা আরেকটার গায়ে। 2004 ও 2006 সালে আমদানি করা প্রায় 1200 মণ পচা খেজুর পাওয়া গেল রাজধানীর তেজগাঁওয়ে শিকাজু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস নামের একটি হিমাগারে। উদ্দেশ্য ছিল আসন্ন রমজানে বিক্রি করা। হিমাগারটিতে আরও মিলেছে মেয়াদোত্তীর্ণ জুস, কিশমিশ। অবৈধভাবে রাখা হয়েছে নানা ধরনের ভ্যাকসিনও। শুধু তাই নয়, মজুত করা সামুদ্রিক মাছ পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। দেখা গেল পচা সাপও। গরুর মাংসের প্যাকেটে দেয়া হচ্ছে মহিষের মাংস। দুম্বার মাংসের মেয়াদ শেষ হয়েছে 6 মাস আগে। এসব খাদ্যপণ্য সরবরাহ করা হচ্ছে নামি দামি হোটেল, সুপার শপ, এমনকি পুলিশ হাসপাতালে। এখন যেটা বাইরে আছে এটা একদম নষ্ট হয়ে গেছে। এটা 24 ঘন্টার উপরে হয়ে গেছে। এটা ডিসপ্যাচ তো এমনি হয়ে গেছে। দুম্বার মাংস গত 5 মাস আগে ডিসপ্যাচ হয়ে গেছে। আমি গতকাল পর্যন্ত সাপ্লাই দিছি। মিনা বাজার, ডেলি শপ
এবং স্বপ্নতে। র্যাব বলছে এসব খাদ্যপণ্যে মেয়াদ বাড়িয়ে স্টিকার লাগাচ্ছে খোদ হিমাগার কর্তৃপক্ষ। 800 মনের উপরে মাংস হচ্ছে আমরা জব্দ করেছি, যেগুলি আজ থেকে প্রায় 5 মাস আগে মেয়াদ উত্তীর্ণ হয়েছে, এবং প্রায় 1200 মনের উপরে খেজুর জব্দ করেছি। 32 লক্ষ টাকা জরিমানা এবং 18 জনকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ডাদেশ করা হয়েছে। এদিকে সোমবার রাতে তেজগাঁওয়ের প্যারামাউন্ট হিমাগারে অভিযান চালিয়ে আমদানি করা মেয়াদহীন প্যাকেটজাত দুধ জব্দ করে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দিনাজপুরে অটো রাইস মিল বয়লার বিস্ফোরণে নিহত ও আহতদের পরিবারের সদস্যরা আজও দুঃসহ স্মৃতি বয়ে বেড়াচ্ছেন। প্রায় 2 বছর আগে স্থানীয় যমুনা অটো রাইস মিলের বয়লার বিস্ফোরণে মর্মান্তিকভাবে প্রাণ হারান 19 জন। হতাহতদের পরিবারের আক্ষেপ, অনুদান সহ সন্তানদের চাকুরি দেওয়ার কথা থাকলেও সেই প্রতিশ্রুতি পূরণ করা হয়নি। চাতাল শ্রমিকদের অভিযোগ, সাবেক শ্রম প্রতিমন্ত্রীর প্রতিশ্রুত ক্ষতিপূরণ এবং চিকিৎসার টাকা দেওয়া হয়নি। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য ও মঞ্জিদ আলম শিমুলের তোলা ছবি নিয়ে রিপোর্ট। 2017 সালের 19 এপ্রিল দিনাজপুর সদরের গোপালগঞ্জের যমুনা অটোমেটিক রাইস মিলে ভয়াবহ বয়লার বিস্ফোরণে দগ্ধ হয় 23 জন শ্রমিক। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 19 জন শ্রমিক মারা যায়। আর আহত শ্রমিকেরা কর্মক্ষমতা হারিয়ে বর্তমানে মানবেতর জীবনযাপন করছে। দুর্ঘটনার পরপরই প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করে। ঘটনার পর তৎকালীন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোহাম্মদ মুজিবুল হক দিনাজপুর সফরে এসে নিহত প্রত্যেক পরিবারকে 2 লাখ টাকা প্রদানের ঘোষণা দেন। সেই প্রতিশ্রুতি আজও বাস্তবায়ন হয়নি। সরকার যেগুলো প্রতিশ্রুতি দিছিল কিছুটা বাস্তবায়ন করছে, আরো যেগুলো দিছিল ওগুলো বাস্তবায়ন করতে পারেনি। অভাব অনটনে আছি, তারপর মিল মালিক কোনো খোঁজ খবর নেয়নি। 3টা ভাই মারা গেছে, আর আমি তো মনে করেন পঙ্গু, তা আমার তখন চলার মতন কোনো ক্যাপাসিটিও নেই, কিচ্ছু নাই, তা আমি এখন কি করে খাবো? ক্ষতিপূরণের অর্থ আদায়ে মানববন্ধন, স্মারকলিপি সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হলেও আজও তা বাস্তবায়ন হয়নি বলে জানালেন এই শ্রমিক নেতা। মিলগুলোতে বয়লার বিস্ফোরণের যেসব কারণে ঘটতেছে সেইগুলো কোনো তদারকির কোনো ব্যবস্থা করা হয়নি এবং মিলগুলোর কোনো পরিবেশ উন্নত করা হয়নি, ফলে এই শ্রমিকরা যে কোনো মুহূর্তে আবারও দুর্ঘটনার শিকার হতে পারে। এদিকে চালকল মালিক গ্রুপের নেতাদের দাবি, বয়লার বিস্ফোরণ এড়াতে প্রশিক্ষণপ্রাপ্ত বয়লার অপারেটর পর্যায়ক্রমে নিয়োগ দেওয়া হচ্ছে। যারা বয়লার অপারেটর করে তাদেরকে আমরা বিটাক, তারপরে বয়লার অধিদপ্তর, এদের সহায়তা একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করি। গত 7 বছরে দিনাজপুরে 8টি বয়লার বিস্ফোরণের ঘটনায় নিহত 24 জন এবং পঙ্গুত্ব বরণ করেছে 23 জন। সময় সংবাদ, দিনাজপুর। সৌদি আরব ও মিত্র আরব দেশগুলো থেকে সব ধরনের শাকসবজি ও কাঁচামাল আমদানি করত কাতার, কিন্তু জঙ্গিবাদে মদদ দেওয়ার অভিযোগে দেশগুলোর সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হওয়ায় কাতারে বাংলাদেশি সবজির চাহিদা ব্যাপক হারে বেড়েছে। প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা বলছেন, দেশ থেকে সবজি নিয়ে আসার মতো তেমন কোনো উদ্যোক্তা গড়ে ওঠেনি কাতারে। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। কাতারের মার্কেটগুলোতে বাংলাদেশি তরতাজা পটল, কাকরোল, বরবটি, করলা, চিচিঙ্গা, কচুল্লতি, লম্বা বেগুন, আলু, লেবু, কাঁচামরিচ সহ বিভিন্ন সবজি দেখলে ক্রেতারা এমনিতে আকৃষ্ট হয়ে যায়। ভিনদেশি সবজির চেয়ে বাংলাদেশি সবজি স্বাদে ও মানে সেরা বলে জানালেন বাংলাদেশিরা। আমাদের সবজি ইন্ডিয়ান সবজি, বাঙালি সবজি আছে, যে আমাদের ইন্ডিয়ান আর বাঙালির মধ্যে আমাদের বাঙালি ভালো। আর এই কাতারের লোক যা যেমন আমাদের বাংলাকে পছন্দ করে, আমাদের বাঙালিরা সবাই আসে এখানে। বাংলাদেশের সবজিগুলো খুব মিষ্টি পানির সবজি, তো এগুলো খুব ভালো লাগে। আমরা আশা করি বাংলাদেশের সবজিগুলো মনে করেন এই দেশে আসলে আমাদের জন্য ভালো হয় এবং আমরা খাইয়া তৃপ্তি পাই। অনেক সবজি তো আসলে আমাদের বাংলাদেশ থেকে আসে না, যেগুলো আমরা পাচ্ছি না এখানে। বাংলাদেশ থেকে যদি সব সবজি বা তরকারি পাঠানো যায় আমাদের জন্য অনেক ভালো হয়, উপকার হয়। বাংলাদেশ থেকে আরো সহজে কাঁচামাল পাঠানোর জন্য বাংলাদেশ সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান প্রবাসী বাংলাদেশি সবজি ব্যবসায়ীরা। কাতারের বাংলাদেশের সবজির যথেষ্ট পরিমাণ চাহিদা আছে, তবে সময় মতো সবজিগুলি পাই তাহলে আমরা ঠিক মতো সরবরাহ করতে পারবো এবং কাস্টমার যে চাহিদা সেটা পূরণ করতে পারবো। বাংলাদেশের সবজিটা 10 রিয়াল বিক্রি করতে হয় আর ইন্ডিয়াটা 8 রিয়াল। বাংলাদেশ সরকার যদি এটার দিকে একটু নজর দেয়, কম প্রাইসে যদি আমরা বিক্রি করতে পারি, তাহলে আমরা আশা করি আমাদের সবজিটা আর অনেক বেশি রপ্তানি হবে। কাতারে 5 লাখ প্রবাসী বাংলাদেশি বসবাস করলেও সবজি ব্যবসায়ী হিসেবে তেমন কোনো উদ্যোক্তা গড়ে ওঠেনি বলে জানালেন এই উদ্যোক্তা। বাংলাদেশে অনেক লোক বাড়ছে, কিন্তু বাংলাদেশের ব্যবসায়ী তেমন বাড়ে নাই। আমি
সবাইকে বলবো যে বাংলাদেশের ব্যবসাতে মনোযোগ দিতে কাতারে অনেক সম্ভাবনা আছে। সপ্তাহে 5 দিন কাতার এয়ারওয়েজ ও বাংলাদেশ বিমানে প্রতিদিন গড়ে 5000 কেজি সবজি ও কাঁচামাল বাংলাদেশ থেকে আসে। সময় সংবাদ, কাতার। নরসিংদীতে এবার সবজির ভালো ফলন হলেও কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না কৃষকরা। হিমাগার না থাকায় সংরক্ষণও করা যাচ্ছে না। এছাড়া চলতি বছর দেশের বাইরে সবজি রফতানি কম হয়েও বিপাকে পড়েছেন কৃষকরা। সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেবার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। আশিকুর রহমান পিয়ালের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। লাউ, সিম, ফুলকপি, বাঁধাকপি, টমেটো কিংবা শালগম, শীতকালীন এসব সবজির বাম্পার ফলনে খুশি নরসিংদীর কৃষক। গুণগত মান ভালো হওয়ায় ঢাকা, সিলেট ও চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয় এসব সবজি। দেশের বাইরেও রয়েছে বড় বাজার, কিন্তু হিমাগার না থাকায় সংরক্ষণের অভাবে কাঙ্ক্ষিত মূল্য মিলছে না। এতে বিপাকে পড়েছেন হাজার হাজার উৎপাদক। সিমেও ভালো ফলন পাইছি, কফিও মোটামুটি যে ওজন হওয়ার কথা তার থেকে বেশি হয়েছে। একযোগে যখন সকল সবজি আসে সে সবজিগুলি আমরা বিক্রি করে আসলে লাভবান হচ্ছে না। এখানে সবজির চাহিদাটা আছে খুবই ভালো, কিন্তু দামটা একটু কম হচ্ছে আর কি। বাজার কমে গেলে আমরা স্টোরে রাখতে পারতাম, হয়তো 15 দিন 1 মাস রাখলে বাজারটা আমরা পাইতাম, কিন্তু এই নরসিংদীতে কোনো শাকসবজির কোনো স্টোর নাই। পণ্য সংরক্ষণের পাশাপাশি সবজি রপ্তানির নতুন বাজারও খোঁজা দরকার বলে মনে করেন এই ব্যবসায়ী। দেশের বাইরে যদি রপ্তানি একটু বেশি হইতো তাহলে আমাদের এখানে সবজির দামটা একটু বেশি পাইতাম। কৃষি বিভাগ বলছে আধুনিক কৃষি পদ্ধতির আওতায় সবজি জোন কার্যক্রম বাড়াতে চায় তারা। আমরা গ্যাপের আওতায় ইতিমধ্যে সবজি জোনের কার্যক্রম আমাদের চলছে। চুক্তিবদ্ধ চাষিদেরকে আপনার প্রথম থেকে শুরু করে বিভিন্ন ধাপে মানে আমরা কৃষকদেরকে প্রয়োজনীয় কারিগরি পরামর্শ এবং উপকরণ সহ সব বিষয়ে আমরা তাদেরকে সহযোগিতা করছি। কৃষি বিভাগের তথ্য মতে এবছর জেলায় 9500 হেক্টর জমিতে শীতকালীন সবজির লক্ষ্যমাত্রা থাকলেও আবাদ হয়েছে 10,050 হেক্টর জমিতে। সময় সংবাদ, নরসিংদী। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আর একবার। চকবাজারে দগ্ধ আরও 2 জনের মৃত্যু, নিহতের সংখ্যা এখন 69। 1 মাসের মধ্যে পুরান ঢাকা থেকে রাসায়নিকের গুদাম সরানোর ঘোষণা মেয়রের, সিদ্ধান্ত মেনে নেবেন ব্যবসায়ীরা। নিরাপত্তা বেষ্টনী ডিঙিয়ে কথিত ছিনতাইকারীর বিমানে ঢোকা নিয়ে প্রশ্ন, উত্তর নেই প্রতিমন্ত্রীর কাছেও। সিভিল এভিয়েশনের মামলা, পলাশ বিয়ে করেছিল চিত্রনায়িকা শিমলাকে। অভিজিৎ হত্যার 4 বছরেও ধরাছোঁয়ার বাইরে জিয়া সহ প্রধান আসামিরা। মোকরকরা চার্জশিট দাখিলের অভিযোগী স্ত্রীর আসামিরা গ্রেফতার হলে আদালতে সোপর্দ বলছে তদন্ত সংস্থা। আবাসন, পরিবহন সংকট সহ নানা সমস্যায় জর্জরিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সমাধানে ডাকসু ও হল সংসদের নির্বাচিতরা এগিয়ে আসবে প্রত্যাশা সাধারণ শিক্ষার্থীদের। এবং পলি জমে ঢাকা বরিশাল নৌপথে অসংখ্য ডুবোচর, বয়াবাতি না থাকায় ঝুঁকি নিয়ে চলছে নৌযান, দুর্ঘটনার আশঙ্কা, সমাধানের আশ্বাস বিআইডব্লিউটিএর। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।